করছে, ও সুযোগ পাইয়া আমার এমনভাবে কামড়াইছে, আমার প্রত্যেকটা অঙ্গ শুধু দাগ আর দাগ, দাগ ছাড়া কিছু নেই। আপনাদের কাছে একটাই অনুরোধ, দোকান পাখি খাওয়ার আগে দোকানদারের চরিত্র কেমন এটা সবার আগে জেনে নেবেন, কারণ এটা জানাই আমাদের দায়িত্ব। আজকে যদি দোকান পাখি না খাইতাম, ওই লোকটা তো আমার এই কথা বলতে পারতো না। পেটের খিদা এমন একটা জিনিস যে মানে খিদা সহ্য হয় না, কিন্তু এই খিদার জন্য আর ওই লোকটাই ভাবছিলাম যে হয়তো টাকা আস্তে আস্তে দিলেও নিব, এই কারণে মনে হয় খাবার মানুষকে বিশ্বাস করাটা কত বড় ভয়ানক সেটা আপনারা আমার একটু কথা শুনলেই বুঝতে পারবেন। আমার জীবনের গল্পটা অনেক ভয়ানক। আমি নাবিলা, আমি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে পড়তাম। ওইখানেই মানিকগঞ্জ হোস্টেলে আমি থাকতাম, নিজেই রান্না করতাম, নিজেই খাইতাম। আসলে লেখাপড়ার জন্য আমি অনেক কষ্ট করছি, আমার বাবা মা কেউ ছিল না, আমি খুবই অসহায়। তো আমার এই লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার একটা মামাই ছিল, সে আমার যা পারতো কলেজের বেতন, কলেজের ফিস সব সে দিত, কিন্তু খাবারের টাকাটা আমার অনেক সে খাইতো। একদিন আমার মামা বলল, মা গো অনেক দিছে, আমি আর তোমার দিতে পারবো না, তোমার নিজের চিন্তা তুমি নিজে করো। তখন আমি ভাবলাম এখন আমি কি করবো, মামা তোমার হঠাৎ করে না করে দিল। পাশে মানিকগঞ্জ পাশে একটা বাজার ছিল, বাজারে একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে সুজন। ওর সাথে আমার একটু পরিচয় আসলে, আসতে যেতে কথা হইতো। তো ওনারে বললাম যে সুজন ভাই, আমারে কি কিছু তরকারি বা কিছু জিনিসপত্র আমারে বাকি দেওয়া যায়, আমি প্রত্যেক মাসে শেষে আপনার টাকা দিয়ে দেব। সে বলছে কি আচ্ছা ঠিক আছে আপনি নিয়েন, কিন্তু তার চোখের নজর যে আমার প্রতি দুর্বল ছিল সেটা আমি একটুও বুঝতে পারিনি। আমি যা চাইতাম সে তখনই দিত, আবার খাতায় লেখা রাখতো। এইভাবে করতে করতে তার দোকান বাকি নাকি 33,500 টাকা হয়ে গেছিল। একদিন সে আমাদের এখানে আসলো, আসার পরে বললো যা আপনার তো 33,500 টাকা হয়েছে, আপনি কি টাকাটা দিবেন না? আমি বলছি দেখেন আপনি আমার বাকি দয়া করে দিয়েছেন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো, কিন্তু আমি একটা চাকরি নেওয়ার পরেই দিতে পারবো, আগে আমি কিছুই দিতে পারবো না। তখন সে বলল আরে আপনার কাছে দেওয়ার মতন কত কিছুই আছে, আপনি একটু খেয়াল করলেই পারেন। পরে আমি বললাম আমার কাছে কত কিছুই আছে মানে, তো ওইটা বলে সে ওই দিন চলে গেল, আর কিছুই বললো না। পরে আমার এই কলেজের স্যারেরা হোস্টেল থেকে বাইর করে দিল, আমি 4 মাস কোনো টাকাই দিতে পারিনি। তাই ওরা আবার আর হোস্টেলে রাখবো না, ওরা একটা সিট ভাড়া দিলে নাকি অনেক টাকা পাইব, তাই আমার আর হোস্টেলে রাখবো না বলছে। তখন আমি গিয়া 2,000 টাকার একটা বাসা নিলাম, বাসাটার সামনে কেউ ছিল না। তখন ওই লোকটা আবার টাকার জন্য আমার বাসার সামনে আসলো, আয়সা বলে যে কি নাবিল আপু টাকা দিবেন না? তখন আমি বললাম ভাই আমার কাছে টাকা দেওয়ার মতন উপায় নেই, আমার কাছে টাকা দেওয়ার মতন উপায় নাই। তখন সে বলল টাকা দিতে না পারেন আপনারে দেন, আর আপনারা না দিতে পারেন আপনার শরীরটারে দেন, একটা তো কিছু দেন, এইভাবে তো খালি মুখে প্রতিদিন ফেরত যাওয়া যায় না, তাই না? পরে আমি বললাম মানে, শুনেন আপনার কাছে 33,500 টাকা পাই, খোলামেলা এক কথা, হয় আপনি আমার সাথে রাত্রে সময় দিবেন, আনাইলে আপনি আমার টাকা দিবেন, সময় দিয়ে গেলাম 2 দিন, যা বলছেন তাই করবেন। তখন চিন্তা করলাম যে কি করা যায়, আমি বললাম আচ্ছা ভাই আমি ভাবি। পরে 2 দিনের মাথায় আমি চিন্তা করলাম আসলে আমার তো এই দেহটা ছাড়া কিছুই নেই। ওই দিন রাত্রে আমি বললাম যে আমি এই দেহটা দিয়ে যদি একটু মুক্তি হতে পারি, দেখি তাহলে মুক্তি হবে। যার বাবা মা নাই তার দুনিয়াতে কিছুই নেই, যার বাবা মা নাই তার থেকে অসহায় আল্লাহর দুনিয়া কিছুই হয় না। আমার বাবা মা থাকলে আমার লেখাপড়ার খরচ না দিলে চিল্লাচিল্লি করতাম, কত কিছু বলতাম, কিন্তু আমার বাবা মা তো আমার এরাই অনেক দূরে চলে গেছে, ইচ্ছা করলেও বকলো কিছু বকলে আরো আজাব পাইব তারা। পরে দিনের বেলা দুপুরবেলা ওই রাস্তা দিয়ে হাঁটার সময় বললাম সুজন ভাই
রাত্রে একটু বাসে যাই তো দরকার আছে। সে অনেক খুশি হয়ে বলল, আচ্ছা তো কি চিন্তা করলেন সেটা বলে দেন, কি বিষয় নিয়ে দাম, আনার টাকা পয়সা আনার জন্য দামো নাকি ভালোবাসার জন্য দামো? তখন আমি বলছি কি জানি না। তখন সে বললো ইয়েস ইয়েস বললাম, সে চুপ করে রইল। তখন বাসায় আসার সময় রাত্রেবেলা চানাচুর বিস্কুট মুড়ি এগুলা আবির দাবি অনেক খাবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে আমার নিচে বসে বলতেছে, শোনো, তোমার কোনো টাকা দিতেও না, কিন্তু তুমি আমার সাথে 4 বছর এইভাবেই প্রত্যেক রাত্রে সময় দিবা। তো আমি বললাম এটা কিভাবে সম্ভব? আপনি 33,000 টাকার কথা, 33,000 টাকা যদি প্রতিদিন 1,000 টাকা করেও হয়, তাও তো 33 দিনে শেষ হয়ে যায়। তাহলে আপনি কিভাবে এই কথা বলেন? মানে এত কিছু বুঝি না। ভালোবাসা চাইছি, ভালোবাসার দরকার, ভালোবাসবো, কোনো কথা চলবো না। সে আমার এই কথা বইলা বিছানায় ধাক্কা মেরে ফালাই দিল। ফালাই দেওয়ার পর আমি শুইলাম। শোয়ার পরে আসলে যেটা আমার প্রয়োজন ছিল যে আমি তার ঋণ মেটাবো, কিন্তু সে আমার সাথে সময় দেওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছে, এটা কথা ঠিক, কিন্তু অনেক আনন্দ হয়েছে। আমার মনে হয়েছে যে এইটাই বুঝি শরীরের চাহিদা। আজকের আগে আমি কোনো জানতামই না শরীরের চাহিদা আকারে বলে, চাওয়া আকারে বলে। ওই লোকটাই আমাদের বোঝাইছে যে এটাই শরীরের চাহিদা। তারপরে ওই লোকটা প্রতিদিন আমার বিছানায় আসতো। আমি নিজেও রেডি হয়ে থাকতাম, কারণ আমার তো কিছুই করার নাই। ওইটা আমার শখ ছিল না, ওইটা আমার প্রয়োজন ছিল, তার টাকাটা মেটানোর। পরে একদিন এরকম করতে করতে সে আমারে বলে, একটা কথা বলি। আমি কই হ্যাঁ বলেন। বা দেখো, তোমার না আসলে এইভাবে না আমার আদর করতে ভালো লাগতেছে না, আজকে তোমার অন্যভাবে আদর করবো। আসলে কথাটা আমার অনেক লজ্জাও লাগছে, অনেক খারাপ লাগছে, কিন্তু কি করবো, অসহায় হয়ে গেছি। আমি বলছি আপনার যেভাবে আদর করতে ইচ্ছা করে আপনি আবার সেইভাবে আদর করেন। তার মন চাহিদা মতন সে আমার অনেক কষ্ট দিছে। তার চাহিদা সে পূরণ করছে, তার ভালোবাসা সে নিয়ে গেছে। আমার ভালোবাসার জায়গায় আমার খামচায় কামড়ায় কামড়াইয়া আঘাত কইরা গেছে। আমার মামা তো বোন আসছে পরের দিন। আসার পরে বলতে থাকো, আমি কয়েকটা দিন এখানে থাকবো। এখন আমি তারে কিভাবে বলবো যে আমি কোন অবস্থায় কোথায় কিভাবে থাকি? কারণ দিন পার হইলেই সন্ধ্যা হইলেই সুজন ভাই আসবো, আমি তার কাছে কি বলবো? যাই হোক, আমার বোনের সন্ধ্যাবেলা খাওয়াটা ঘুম পাড়াইছি, সুজন আসবো। সুজন আসছে, আসার পর আমার অনেকটা মেয়ে দেখা, আমার বোনটা ছিল অনেক সুন্দর, ওরে দেখা আমার কাছে গেল না। ওরে দেখার পরে আমার কাছে আর গেলই না। এখন আমি চিন্তা করতেছি আমি কি করবো। ওর নজরটা যে ওর দিকে যায়, যেটা মুখে বলছি মনে মনে বলছি সেটাই ঠিক। সে আমার ডাইকে নিয়ে বারান্দা বলে, দেখো, তোমার সাথে অনেক থাকছি, অনেক আদর করছি, অনেক ভালোবেসে, তোমার টাকা শোধ হয়ে যাবো যদি তোমার ছোটো বোনটা আমার একটু বিছনা যেতে। তখন আমি বলছি না, আমার জান থাকতে জীবন থাকতে আমি আপনাদের ওর বিছনা যেতে দেবো না। তখন সে বলছে এত ন্যাকামি করো না, বোনের যখন বিয়া দিবা তখন জামাই দিব, তখন কি দিব না, আমি দিলে দোষ কি? সে আমার এইভাবে কথাগুলো বলতেছে, আমার খারাপ লাগতেছে। পরে চিন্তা করলাম যে না, ওর কাছে আর না, নত থাকা দেবো না। তখন আমি তারে বললাম, যে আচ্ছা ঠিক আছে, আপনার বোন আপনার কাছে আমার বোনদের দিব, তো একটু ওয়েট করেন, 2-3 দিন। আমার বোনের শরীর ভালো না, শরীরটা ভালো হোক পরে আবার দিবা তো হোক। এরকম করতে করতে 4-5 দিন চলে গেল। সে বলছে কি দিবা না? বলছি এই তো আমার বোনের সাথে কথা পেয়েছি, কালকে আপনার দিব। ও আমার সাথে জানোয়ারের মতন ব্যবহার করছে। এখন আমার বোনটা চায়। আমার ঘরে ওরকম কোনো জিনিসপত্র ছিল না। পরে পরে আমার বোনের বললাম, বোন চল আমরা একটু বাড়ি থেকে বেড়াই গিয়ে।
এই কথা বলে কোনো রকম খালি বন্ডি নিয়ে ওই বাড়ি থেকে পলাইলাম। এই যে পলাইলাম, ওই যে পলাইলাম, আজ যে পলাইলাম, কাইলে পলাইলাম, ওই এলাকার সামনে আর কখনো পড়ি নেই। আর আরেকটা কথা হইলো যে আমি দোকান বাকি খাইছি, আজকে দিতে পারি নাই, কালকে দিয়ে দেবো, কিন্তু ওই লোকটা আমার দুর্বলতার সুযোগ নিছে। ও আমারে সুযোগে অনেক সদ্ব্যবহার করছে। ও সুযোগ পাইয়া আমার এমনভাবে কামড়াইছে, আমার প্রত্যেকটা অঙ্গ শুধু দাগ আর দাগ, দাগ ছাড়া কিছু নেই। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, দোকান বাকি খাওয়ার আগে দোকানদারের চরিত্র কেমন এটা সবার আগে জেনে নেবেন, কারণ এটা জানাই আমাদের দায়িত্ব। আজকে যদি দোকান বাকি না খাইতাম, ওই লোকটা তো আমার এই কথা বলতে পারতাম না। পেটের খিদা এমন একটা জিনিস যে মানে খিদা সহ্য হয় না, কিন্তু এই খিদার জন্য আর ওই লোকটাই ভাবছিলাম যে হয়তো টাকা আস্তে আস্তে দিলেও নিব, এই কারণে মনে হয় বেশি জিনিস আনার কারণেই আজকে 33,500 টাকা হওয়ার কারণে তার কাছে আমার মান সম্মানটা বিক্রি করতে হয়েছে। যদি না খেতাম সে আমার এই কথা কইতে পারতো না। তো যারাই দোকান বাকি খান না কেন, আর মুদির দোকানদার ভাইদের বলতেছি, অনেক অসহায় মা বোন আছে যারা টাকা পয়সা দিতে পারবো, হয়তো একটু দেরি হবো, তারা দুর্বলতার সুযোগ নেবেন না, এটাতে আল্লাহ কোনোদিন খুশি হবো না। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এরকম জানোয়ারের হাতে আর কোনোদিন না পড়ি। আসসালামু আলাইকুম।